নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। G7 সামিটের ঠিক মাঝখানে ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে যখন বিশ্বের তাবর তাবর মিডিয়া স্টার্টআপ এবং অফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে মেতে আছে, ঠিক সেই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে ঘটে চলেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় টেকনোলজি ট্রান্সফার। ফ্রান্স তাদের গত 40 বছরের রিসার্চ করা অতি গোপনীয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ব্লুপ্রিন্ট, নিউক্লিয়ার টেকনোলজি এবং অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম ভারতের হাতে তুলে দিচ্ছে। এটা কোনো সাধারণ ডিফেন্স ডিল নয়, এটা হলো ক্রাউন জুয়েলস হস্তান্তর প্রক্রিয়া। কেন ইমানুয়েল ম্যাক্রো 2027 সালের আগেই এই কাজ শেষ করতে চাইছে? কেন ইন্ডিয়া নয়, বরং ভারত ইনোভেটস শব্দটিকে ব্যবহার করা হলো? আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিসে আমরা এই হিডেন ট্রুথ বা লুক্কায়িত সত্যের গভীরে প্রবেশ করব এবং ডিকোড করব ভারত সরকারের সেই মাস্টার স্ট্রোক, যা আগামী কয়েক দশকের গ্লোবাল ব্যালেন্স অফ পাওয়ার পরিবর্তন করে দিতে চলেছে। ইমানুয়েল ম্যাক্রো ঠিক সেই মুহূর্তটিকে বেছে নিয়েছেন যখন ফ্রান্স কার্যত ব্লিড করছে। ফ্রান্সের ডেট টু জিডিপি রেশিও ইতিমধ্যেই 115% পার করে গেছে। কিন্তু মূলধারার মিডিয়া আপনাদের কি দেখাচ্ছে? তারা দেখাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী ফ্রান্সে গেছেন স্টার্টআপ এবং ইকোসিস্টেম নিয়ে কথা বলতে। 120 জন ইনোভেটর, যারা মূলত আমাদের প্রিমিয়ার আইআইটি বা বড় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ছাত্র, তারা সেখানে গেছেন। মিডিয়া ফোকাস ছিল ক্লিন এনার্জি, এআই এবং দুই রাষ্ট্রনেতার হ্যান্ডশেকের ওপর। অপটিক্স একেবারে নিখুঁত, কিন্তু ব্রুটাল ট্রুথ হলো এই স্টার্টআপ ইভেন্টগুলো আসলে একটা পলিটিক্যাল কভার মাত্র। আসল বিজনেস অর্থাৎ রিয়েল জিওপলিটিক্স চলছে ক্যামেরার ধরাছোঁয়ার বাইরে। ফ্রান্সের সবথেকে সিক্রেট এবং হাইলি গার্ডেড ইন্ডাস্ট্রিয়াল সিক্রেটস এখন ভারতের হাতে ট্রান্সফার করা হচ্ছে। এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন এই ট্রান্সফার প্রসেস শেষ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, যে টেকনোলজি তৈরি করতে ফ্রান্সের মতো দেশের 30 থেকে 40 বছর সময় লেগেছে, কয়েক প্রজন্মের ইঞ্জিনিয়ারদের মেধা লেগেছে, সেই টেকনোলজি তারা ভারতকে দিয়ে দিচ্ছে কেন? ফ্রান্সের এই সিদ্ধান্তের পেছনে কোনো মহানুভবতা নেই, আছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ফ্রান্সের স্ট্রাকচারাল প্রবলেম এখন চরমে। তাদের ওয়েলফেয়ার সিস্টেম বা জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা আজ তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। লাগাম ছাড়া খরচ, মাত্রাতিরিক্ত পেনশন বাজেট এবং ডেমোগ্রাফিক পরিবর্তনের কারণে ফ্রান্সের হাতে এখন আর নিজেদের ডিফেন্স এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ নেই। তাদের ইন্টারেস্ট পেমেন্ট বা সুদের ঋণ দেওয়ার পরিমাণ তাদের সম্পূর্ণ ডিফেন্স বাজেটের থেকেও বেশি হয়ে গেছে। শুধু তাই নয়, ফ্রান্সের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত টালমাটাল। ইমানুয়েল ম্যাক্রো বর্তমানে একটি কোয়ালিশন বা জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং 2027 সালের নির্বাচনে তার হেরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেখানে কট্টর ডানপন্থী বা ফার রাইট দলগুলো ক্ষমতায় আসতে পারে, যারা এই ধরনের টেকনোলজি ট্রান্সফারের ঘোর বিরোধী। অন্যদিকে ফ্রান্সের ভেতরে থাকা অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স খুব ভালো করে জানে যে যদি তাদের দেশের মধ্যে কোনো বড় মাপের অরাজকতা তৈরি হয়, তবে তাদের এই সেন্সিটিভ টেকনোলজি ভুল হাতে বা অ্যান্টি স্টেট এলিমেন্টসদের হাতে চলে যেতে পারে। তাই ম্যাক্রোর কাছে সময় খুব কম। ফ্রান্সের কাছে অপশান ছিল মাত্র কয়েকটি। তারা চাইলেই এই টেকনোলজি অন্য কোনো দেশকে দিতে পারত না। ভারতই একমাত্র দেশ যারা পলিটিক্যালি স্টেবল, যাদের কাছে এই টেকনোলজি মাস স্কেলে প্রডিউস করার ক্ষমতা আছে। এবং সবথেকে বড় কথা, ভারত কোনো গ্লোবাল পাওয়ারের চাপে মাথা নত করে না। ফ্রান্স জানে ভারতের হাতে এই ব্লুপ্রিন্ট সুরক্ষিত থাকবে এবং ভারত এটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফ্রান্সেরই ক্ষতি করবে না। এই পয়েন্টে আমি আপনাদের স্ক্রিনে একটি সরকারি নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখাচ্ছি। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, ভারত ইনোভেটস 2026 বিং ইন নাইস ফোর্জিং নিউ ইন্ডিয়া ইউরোপ ডিপ টেক পার্টনারশিপ। আপনারা হেডলাইনটা খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে ইন্ডিয়া শব্দটি ব্যবহার করা হয়নি, বলা হয়েছে ভারত ইনোভেটস। জিওপলিটিক্সের শব্দচয়ন কখনো ভুলবশত হয় না, এটি একটি রিয়ারিং অ্যালার্ম। লিবারেল মিডিয়ার সদর দপ্তরে বসে ফ্রান্স যখন ভারতের কথা বলছে, তখন তারা ভারতকে শুধুমাত্র একটি ক্রেতা হিসেবে দেখছে না,
তারা ভারতকে একটি সমকক্ষ সিগনিফিক্যান্ট পাওয়ার বা সিভিলাইজেশনাল স্টেট হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই ভারত ইনোভেটস ইভেন্টটি আসলে সেই ডিপ টেক পার্টনারশিপের ফ্রন্ট ফেস, যার আড়ালে আসল টেকনোলজি ট্রান্সফারগুলো এক্সিকিউট করা হচ্ছে। ফ্রান্স ঠিক কী কী দিচ্ছে ভারতকে, আসুন স্পেসিফিক বা নির্দিষ্ট বিষয়গুলোতে ফোকাস করি। প্রথমত, অ্যাভিয়েশন সেক্টরের সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো আলট্রা অ্যাডভান্সড জেট ইঞ্জিনের ব্লেড। ভারত এতদিন এই জায়গায় কিছুটা পিছিয়ে ছিল। রাফাল ফাইটার জেটের ভেতরে যে হাই টেম্পারেচার বা 1500 ডিগ্রির বেশি তাপ উৎপন্ন হয় তা সহ্য করার জন্য বিশেষ মেটালার্জির প্রয়োজন হয়। ফ্রান্স এখন শুধু আমাদের এমআরও ফেসিলিটি দিচ্ছে না, তারা এই কোর টেকনোলজি ভারতকে শেখাচ্ছে। এর ফলে ভারত ভবিষ্যতে লাইট ওয়েটের বদলে হেভিওয়েট ফাইটার জেট তৈরি করতে পারবে, যা দীর্ঘদিন আকাশে উঠতে পারবে এবং অনেক বেশি পেলোড বা ভারী অস্ত্র বহন করতে পারবে। দ্বিতীয়ত, C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। টাটা এবং এয়ারবেসের যৌথ উদ্যোগে ভাদোদরাতে যে কারখানা তৈরি হয়েছে, সেখানে আমরা শুধু ফ্রান্স থেকে নাট বল্টু এনে অ্যাসেম্বলি করছি না। ফ্রান্স আমাদের পুরো এন্টায়ার ব্লুপ্রিন্ট দিয়ে দিয়েছে যে কিভাবে র মেটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল টেস্টিং পর্যন্ত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি সামরিক বিমান তৈরি করতে হয়। এর পাশাপাশি স্মার্ট ওয়েপেন বা প্রিসিশন গাইডেড ওয়েপেন সিস্টেম নিয়ে একটি যুগান্তকারী চুক্তি হয়েছে। স্ক্রিনে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখুন। এই আর্টিকেলের হেডলাইন হলো বেল স্যাফরন টু ফর্ম ইকুয়াল জেভি টু মেক ফ্রেঞ্চ মিসাইল হ্যামার ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফ্রান্সের স্যাফরন কোম্পানি যৌথভাবে ভারতের বিখ্যাত হ্যামার মিসাইল তৈরি করবে। আমরা এখন আর ফ্রান্স থেকে মিসাইল কিনছি না, আমরা তাদের কাটিং এজ ডিজাইন এবং বিল্ডিং টেকনোলজি গ্রহণ করেছি, যাতে ভারতেই ওয়ার্ল্ড ক্লাস স্মার্ট বোম তৈরি করা যায় এবং আগামী দিনে ভারত নিজেই এগুলো অন্যান্য দেশে এক্সপোর্ট করতে পারবে। এরপরে আসে সবথেকে ক্রিটিক্যাল অংশ, নিউক্লিয়ার পার্টনারশিপ। এতক্ষণ যে ভারত ইনোভেটসের কথা বলছিলাম তার আসল রূপটি এখানে লুকায়িত আছে। আজ একটি জয়েন্ট নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করতে 10 থেকে 20 বছর সময় লেগে যেত, কিন্তু ফ্রান্স এখন তাদের অত্যন্ত গোপনীয় স্মল মডিউলার রিঅ্যাক্টর বা এসএমআর টেকনোলজি ভারতের সাথে শেয়ার করছে। আমি স্ক্রিনে তৃতীয় এবং শেষ নিউজ আর্টিকেলটি দেখাচ্ছি, যা এই বিষয়টিকে সম্পূর্ণ প্রমাণ করে। এর হেডলাইন হলো ইন্ডিয়া ফ্রান্স এক্সপ্লোর এক্সপ্যান্ডেড নিউক্লিয়ার কোঅপারেশন, ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি স্ট্রেসেস ইন্ডিজেনাইজেশন ইন রাফাল পার্টনারশিপ। এই এসএমআর টেকনোলজির সুবিধা হলো এটি প্লাগ অ্যান্ড প্লে মডেলের মতো কাজ করে। একটি কারখানায় চুল্লির কাঠামো তৈরি করে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলে খুব দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করা যায়। ভারত সরকার গত 1 দশক ধরে ক্লিন এনার্জিকে বুস্ট করার যে চেষ্টা করছে, ফ্রান্সের এই টেকনোলজি তাকে কাস্ট ট্র্যাকে নিয়ে যাবে। আর এই সব কিছুই হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে, কারণ 2027 সালের উইন্ডো বন্ধ হওয়ার আগে ফ্রান্স তাদের ক্রাউন জুয়েলস ভারতের নিরাপদ ভল্টে শিফট করে ফেলতে বদ্ধপরিকর। ফ্রান্স এবং ভারতের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শুধু মাটি বা আকাশেই সীমাবদ্ধ নেই, এটি গভীর সমুদ্রেও এক বিশাল প্রভাব ফেলতে চলেছে। ফ্রান্সের কাছে অত্যন্ত উন্নত সাবমেরিন এবং আন্ডার ওয়াটার কেবল নেটওয়ার্কের টেকনোলজি রয়েছে। এছাড়া সম্পূর্ণ ভারত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের বেশ কিছু স্ট্র্যাটেজিক দ্বীপ রয়েছে, যা তারা শত শত বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছে। বর্তমানে গ্লোবাল ইন্টারনেটের 95% ট্রাফিক এই সাবমেরিন কেবলের মাধ্যমেই যাতায়াত করে। ফ্রান্স যখন ভারতের এই অ্যাডভান্সড আন্ডার ওয়াটার আর্টারি এবং নেভাল এক্সপার্টিস ভারতের সাথে শেয়ার করবে, তখন ভারত বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ ডেটা রুটগুলোকে সুরক্ষিত করার ক্ষমতা অর্জন করবে। এগুলি এক একটি অ্যাবসলিউট গেম চেঞ্জার। জয়েন্ট নেভাল অপারেশন এবং ডিপ সি এক্সপ্লোরেশনে ভারতের এই নতুন ক্ষমতা গ্লোবাল মেরিটাইম সিকিউরিটি বা সামুদ্রিক নিরাপত্তায় ভারতকে একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করবে। এই পুরো জিওপলিটিক্যাল ইভেন্টে ভারত সরকারের আসল মাস্টার স্ট্রোক হলো তাদের স্ট্র্যাটেজিক হেডিং। ভারত শুধু চুপচাপ বসে টেকনোলজি নেওয়ার অপেক্ষা করছে না, ভারত অত্যন্ত রুথলেস এবং ব্রিলিয়েন্টভাবে টেকনোলজি অ্যাবজর্পশন করছে। ফ্রান্স টেকনোলজি দেওয়ার আগেই টাটা, আদানি এবং বিড়লার মতো প্রাইভেট প্লেয়াররা ভদোদরা, হায়দ্রাবাদে তাদের জায়গায় ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে। সরকার খুব সুকৌশলে এই প্রোডাকশন লাইনগুলোকে সরকারি সংস্থা থেকে বের করে প্রাইভেট প্লেয়ারদের হাতে তুলে দিচ্ছে, কারণ সরকারি ব্যবস্থায় যেখানে বছরে হয়তো 5টি বিমান তৈরি হতো,
সেখানে প্রাইভেট ফ্যাক্টরিগুলো বছরে 100টি বিমান তৈরি করার ক্ষমতা রাখে। ফ্রান্স থেকে এখন আমাদের ইঞ্জিনিয়াররা সরাসরি ট্রেনিং পাচ্ছে। ভারতের লক্ষ্য হলো যদি ফ্রান্সের সরকার পরিবর্তনও হয় এবং তারা টেকনোলজি ট্রান্সফার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, ততদিনে ভারত এই প্রযুক্তির সম্পূর্ণ ইন্টিগ্রেশন নিজেদের মাটিতে করে ফেলবে। একবার ফ্যাক্টরি তৈরি হয়ে গেলে এবং ইঞ্জিনিয়াররা কাজ শিখে গেলে সেই জ্ঞান আর কেউ কেড়ে নিতে পারবে না। এর পাশাপাশি ব্যাক চ্যানেলে ভারত ফ্রান্সের বিরোধী দলগুলোর সাথেও অত্যন্ত সুকৌশলে সম্পর্ক বজায় রাখছে। এটি হলো জিওপলিটিক্সের ফাইনেস্ট অর্ডার। সরকার নির্ভরতা কমানোর জন্য পুরো ইকোসিস্টেমকেই ভারতের মাটিতে রেপ্লিকেট বা প্রতিলিপি তৈরি করে ফেলেছে। ম্যাক্রো এবং মোদির এই পার্টনারশিপ শুধুমাত্র বন্ধুত্বের নিদর্শন নয়, এটি হলো হাই স্টেকস রিয়েল পলিটিক্স। ভারত এখন আর অ্যাসেম্বলি লাইনে সীমাবদ্ধ থাকতে চায় না। ভারত এখন একজন কো প্রডিউসার। ফ্রান্সের দুর্বলতা এবং ভারতের দূরদর্শিতা, এই দুয়ের মিলনে আজ ভারতের মাটিতে ইনোভেশনের এক নতুন সাম্রাজ্য গড়ে উঠছে। মিডিয়া হয়তো স্টার্টআপ আর আইআইটির খবরের হেডলাইন তৈরি করবে, কিন্তু ইতিহাস রেকর্ড করবে কিভাবে অত্যন্ত নীরবে কোনো শব্দ না করে ফ্রান্সের সামরিক এবং প্রযুক্তিগত ক্ষমতার কেন্দ্রবিন্দু ভারতের বুকে স্থানান্তরিত হয়েছিল। আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় স্পষ্ট, ভারত আর গ্লোবাল সাপ্লাই চেনের শুধুমাত্র একটি অংশ নয়, ভারত নিজেই এখন একটি গ্লোবাল হাব হয়ে ওঠার পথে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং আন্তর্জাতিক রাজনীতির এই গভীর বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন। আর হ্যাঁ, এই ধরনের জিওপলিটিক্যাল অ্যানালিসিস, ফরেন পলিসি এবং আন্তর্জাতিক সম্পর্কের রূঢ় বাস্তবকে সহজ ভাষায় বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।